আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফুর রহমান। জানাবো বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এছাড়া একই আন্দোলনে গুলি করে ফজলু নামের এক যুবককে হত্যার অভিযোগে ভাসানটেক থানার মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, এই ঘটনা সম্পর্কে উনি জানেনও না। উনি ১২০টি বই লিখেছিলেন। ১০০ বইয়ের ভিতরে কোনো কিছুই ইসলাম বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী কোনো বক্তব্য, কোনো লেখা ইতিমধ্যে নাই। মামলার এজার সঙ্গে সম্পৃক্ত এবং এই আসামিদের এজার সঙ্গে সম্পৃক্ত এবং তদন্ত আমি বলি এজার সঙ্গে সম্পৃক্ত এবং যেহেতু এই আসামিরা বিভিন্ন মামলায় আসতেছে এবং আসামিদের যে ব্যাকগ্রাউন্ডগুলো, তারা এই দেশে মানুষের সঙ্গে যে কি কাজ করেছে সেগুলি আমরা জনগণের সামনে তুলে ধরছি। আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থানসহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ও ক্ষমতা দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার। কমিশনকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এ কমিশন করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় গণসমাবেশ ও সারা দেশে বিভাগীয় শহরে শোভাযাত্রা করবে বিএনপি। বেলা ২:৩০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দিবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গত ১৫ই সেপ্টেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ২ দিন পিছিয়ে দেয় বিএনপি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বিভাগীয় শহরগুলো শোভাযাত্রা কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আগস্টের পরেই কিন্তু প্রথম আজকে আমরা যেমনটি দেখেছি যে একটি শোভাযাত্রা শুরু হয়েছে। বরিশালে কিন্তু জনগণের একটি জোয়ার নেমে এসেছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। ইতিমধ্যেই বরিশালে বক্তব্য রাখছেন এই শোভাযাত্রায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির যারা রয়েছেন, এছাড়াও যুব দলের যারা রয়েছেন, তারাও কিন্তু এই শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বরিশালের, আপনি জানবেন যে বরিশাল বিভাগের 6টি জেলা রয়েছে। এই প্রতিটি জেলার অন্যান্য উপজেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বরিশাল আসতে শুরু করছে। বরিশাল
অ্যাথলেটিক বান্দর শিশু পার্কের সামনে আজকের এই গণসমাবেশ যে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তাদের বক্তব্যের বলা শেষ, কিছুক্ষণ পরে তারা শোভাযাত্রা করবেন। এছাড়াও বিএনপিতে বারবারই বলা হচ্ছে যে তাদের কিন্তু মূল উদ্দেশ্য যে যারা এখন পর্যন্ত তাদের শহীদ হয়েছেন কিংবা বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের দ্রুত বিচার কার্যকর করতে হবে। এছাড়াও সদ্য বিদায়ী যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যিনি সভানেত্রী, তাকে বিদেশ থেকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, এ কিন্তু আমরা এখান থেকে শুনেছি এবং বারবার কিন্তু তারা বলে গেছেন যে এটি তাদের কিন্তু মূল দাবি ছিল। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির যারা নেতাকর্মীরা এসেছেন তারা বিএনপি সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে যেন বিএনপি শান্তি এবং সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও তারা এখান থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে কোনো ধরনের হাঙ্গামা কিংবা হরতাল অথবা অবরোধ কিংবা যে এই ধরনের এখন শোনা যাচ্ছে পেপার পত্রিকায় আসছে যে দখলবাজ, এ থেকে মুক্ত রাখার জন্য কেন্দ্রীয় বিএনপি তৃণমূল বিএনপিকে নির্দেশ দিতে যাচ্ছেন। বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দরা বলে যাচ্ছেন যে যারা একদম তৃণমূল থেকে বিভিন্ন দিন যত 16 বছর একদম কষ্টে বা বিভিন্ন মামলা হাঙ্গামায় আওতাভুক্ত ছিল সেখান থেকে যেন মুক্তি হয়ে সুশৃঙ্খলভাবে দলকে গঠন করতে পারে সে প্রত্যয় ব্যক্ত করে এখান থেকে বক্তব্য রেখেছে। একদম নদীমাতৃক এই বরিশালের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা এসে এই মঞ্চকে কিংবা এই শোভাযাত্রাকে অলঙ্কৃত করার লক্ষ্যে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে উৎসুক জনতা প্রচুর পরিমাণে এখানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এখানে দাঁড়িয়ে থাকাই এখন কষ্টকর এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুক্ষণ পরে তোমার শোভাযাত্রা হবে, বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং আগামী দিনকে কিভাবে দল গঠন সুসংগঠিত করা যায় সে লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন বেগম সেলিনা রহমান। তার বক্তব্যের পরপরই এখানে শোভাযাত্রা শেষ হবে। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তর। মন্তব্যে বলা হয়েছে একজন মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে বাংলাদেশে সফর করেছেন লু। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে এ বিষয়ে লু অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের সহায়তায় $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিও স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র। Monday comments. The United States remains deeply Americans there. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন সহকর্মী AR বাদল। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাদল নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাদল, কেন সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত? কোন গ্রাউন্ডে তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে জানাবেন। এছাড়া শাহরিয়ার কবিরকে 7 দিন করে রিমান্ড দিয়েছে একাধিক হত্যা মামলায়। মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবিরকে রমনা থানার একটি মামলায় রিমান্ডে দেওয়া হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ওনাকে 5 দিনের রিমান্ড চাইবে আদালতে এবং আদালত এটি নির্ধারণ করবে তাকে কয় দিনের রিমান্ড দেওয়া হবে। এছাড়া শহীদুল হক এবং আবদুল্লাহ চৌধুরী, যিনি সাবেক পুলিশের আইজিপি ছিলেন, তাদেরকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে যে ঘটনাগুলো রয়েছে এর মধ্যে আজকের বিশেষ করে শ্যামল দত্ত এবং মোজাম্মেল হক বাবুর যে শুনানি হয়েছে সেখানে আসামি পক্ষ দাবি করেছেন যে তাদেরকে যে মামলা দেয়া হয়েছে এই মামলাগুলো আসলে ভিত্তিহীন এবং তাদেরকে একটি রোষানলের কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামি পক্ষ এমনটি দাবি করেছেন এবং তারা উচ্চ আদালতে যাওয়ার জন্য তারা আদালতের কাছে ন্যায় বিচার পাননি মর্মে জানিয়েছিলেন, কারণ আসামি পক্ষ জামিন চেয়েছিলেন এবং রিমান্ড বাতিলের আবেদন করেছিলেন।
আদালত সেটি গ্রহণ না করে তাদেরকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। দুপুরের পরে আমরা জেনেছি যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আদালতে তোলা হবে, তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোন আদালতে তাকে উঠানো হবে সেটি নির্ধারিত হয়নি, তারপরে তার বিষয়ে আসলে শুনানি হবে। যাত্রাবাড়ি থানায় যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলির ঘটনা ঘটে, সেখানে একজন শিক্ষার্থী মারা যায় এবং তাকে সেই হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে সেখানে আসামি দেখানো হয়েছে। তো আদালতে তাকে তোলার পরে আসলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এই ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে সর্বশেষ খবর। মার্ফি, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এতে এখনও এ জেলায় পানিবন্দী আছেন 12 লাখ মানুষ। গতকালের টানা বৃষ্টিতে কিছু এলাকায় আবারও পানি জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ফেনীর দাগনভূঞার নিচু এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। 7 দিন ধরে দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে পানি জমে থাকায় সেখানে নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা। বরিশালে বৃষ্টি না থাকলেও কমেনি জলাবদ্ধতা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে খালের চারপাশে বিভিন্ন এলাকা ও সড়কে এখনও পানি জমে আছে। এদিকে বাতাসের গতিবেগ বেশি থাকায় ও অমাবস্যা হওয়ার কারণে বরিশাল বিভাগে প্রায় সব নদ-নদীর পানি জোয়ারের সময় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড। বরিশালের বাজারে আমদানি কম হওয়ার অজুহাতে চড়া দামে বিক্রি করা হচ্ছে মাছ, মাংস সহ সব নিত্য প্রয়োজনীয় পণ্য। এতে বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে সোনালী মুরগি সহ মাছের দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছের আমদানি থাকলেও এসব মাছ এখনও বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। বেড়েছে শাকসবজি, কাঁচা মরিচ ও চালের দাম। বাজারে ডিমের দাম হালি প্রতি 4 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি কম হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগে একই দিন ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারের মুসল্লিদের দুর্দশা নিয়ে কথা বলেন। পরে খামেনির এক এক্স পোস্টে বলা হয়, মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারেন না তারা। প্রতিক্রিয়ায় খামেনির মন্তব্যকে ভুল এবং অগ্রহণযোগ্য বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আবারও দেশের খবর। বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেটে সহায়তা করবে বিশ্ব ব্যাংক। সচিবালয় বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ব্যাংকের তারল্য সংকট উত্তরণের জন্য বিশ্ব ব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্ব ব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। আজকে আমরা যেটা বলেছি, আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।